রায়পুর থেকে ৩৬ মাইল পশ্চিমে আধা শহর, নাম খুরশিদর। আধা শহর বলছি এই জন্য পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস, একটা পেট্রোল পাম্প, মোটরের কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলে নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের। প্রথমে এসেছিলাম বছর 10 আগে, এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসাবে। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসেব রাখতে হতো। 2 জন কর্মচারী, মাসশান্তে তাদের মাইনে দেওয়া। অবসর সময় শিকারের হাতে খড়ি হেসে হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন, জরিপের কাজে। তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপর বন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার ওপর বেশ আশা হয়েছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসতো। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসেব রাখতে হতো। 2 জন কর্মচারী, মাসশান্তে তাদের মাইনে দেওয়া। অবসর সময় শিকারের হাতে খড়ি হেসে হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন, জরিপের কাজে। তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপর বন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার ওপর বেশ আশা হয়েছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসতো। তারপর খুরশিদগড়ে আবার যখন এলাম, তখন আমার পদোন্নতি হয়েছে। এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানি আমার ভ্রাম্যমাণ পরিদর্শক। বড় শহর বদলায়, তার রাস্তাঘাট, বাড়ি বাগান কয়েক বছর অন্তর নতুন রূপ পাল্টায়, কিন্তু খুরশিদগড়ের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী একরকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল, কুশল প্রশ্ন, নিমন্ত্রণের হিড়িক। অনেক রাত পর্যন্ত গল্পগুজব, আড্ডা ভাঙবার মুখে আদিবাসীর দল এসে দাঁড়ালো। খালি গা, চুলে পালক গোজা, কারো কারো হাতে টাঙ্গি আর বর্ষা। এদের বাস জঙ্গলের মধ্যে ঝর্ণার ধারে রাস্তা তৈরির কাজ করে। মেয়ে পুরুষ দুজনেই। সারা বছর এই কাজ থাকে না, বিশেষ করে বর্ষাকালে। তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে, হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝলসে খায়। সেখান থেকে একজন বলল, বাবু তুই এসছিস, এবার বাঁচা। মনে হলো চেনা লোক, 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম, ঠিক তাই, মোড়ল কথা বলছে। চুল পাক ধরেছে, কিন্তু পেশি এখনও সতেজ, টান টান চেহারা। আগের বার বাঁচিয়েছিলি। এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল, এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল দিন দুপুরে। চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল, সেই মুহূর্তের জন্য দেখল একটা হলুদ ঝিলিক উঠোনের ওপর পড়েই আবার মিলিয়ে গেল। সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাবু তোর বন্দুক নিয়ে একবার চল, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। গিয়েছিলাম। চিতা শিকার সহজ নয়, বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার থাবার তলায় ডান লোপিলোর প্ল্যাডিং, পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতেও দক্ষ। যে গাছের তলায় শিকারি বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো পেতে রয়েছে সেই গাছের ডালে। সুযোগ বুঝে শিকারির ওপরে ঝাঁপিয়ে পড়বে। প্রথমত একটা কিল রাখা হলো ঝর্ণার ধারে একটা ঝোপের পাশে, মরা মোরগ। আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম। 1 দিন 2 দিন গেল, কিছু হলো না। অত ঝোপের মধ্যে চিতার ল্যাজ আঁচড়ানোর শব্দ কানে এলো। বার দুয়েক পাতার ফাঁকে তার জ্বলন্ত চোখ দুটি দৃষ্টিগোচর হলো, কিন্তু চিতা বাইরে এলো না। সম্ভবত সে বাতাসের মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, তোমরা এক কাজ করো, 3 দিক থেকে ঝোপটা পেটাতে শুরু করো, তাইলেই চিতা বের হয়ে পড়বে। ফাঁকা দিকে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে, বের হলেই গুলি চালাবো। এতে বিপদের সম্ভাবনা যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, যার ওপর পড়বে নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা থাকেই। ঝোপের একটা দিকে ঝর্ণা এখানে অনেক নিচে। ঝুঁকে পড়লে তবে তার উচ্ছল জলস্রোত দেখা যায়। ঢালু পার জঙ্গলে সমকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর
ক্যানিস্তারে পিটতে লাগলো। অত্যুৎসাহী দু একজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জ্বেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করলো। কাজ হলো। ঝোপের অন্তরাল থেকে চিতার ক্রুব্ধ গর্জন শোনা গেল। প্রায় ঘন্টা কয়েক পর ঝোপের মধ্যে একটা তীব্র আলোড়ন। চিতাটা লাফিয়ে শূন্যে উঠল। পরিষ্কার দিনের আলো। আকাশে ছিটেফোঁটা মেঘ নেই। হলুদ রঙের একটা বলের আকার। চিতা নিজের শরীরকে গুটিয়ে নিয়েছে। কাচের মালবের মতন জ্বলছে চোখ দুটো। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে জিভটা বেরিয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গে গুলি করলাম, পরপর দুটো। প্রথমটা পিছনের পায়ের ওপর লাগলো, দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাবার শব্দ হলো। শূন্যেই ডিগবাজি দিয়ে চিতাটা নিজের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকার প্রশ্ন ওঠে না। চোয়াল গড়িয়ে যেতে নিয়ে চোখে দেখেছি, কিন্তু আফসোস হলো সীতার হাতের মুঠো এলো না। খুব অল্প সময়, তবু তার মধ্যে নজর এড়ায়নি। চিতার একটা কান নেই। সম্ভবত বনে বাদারে ঘোরার সময় কানটা কাটা গাছে লেগে গিয়ে কেটে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আরও বিস্ময়কর। চিতার দেহের একপাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে দু একজন প্রত্নতত্ত্ববিদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছি। তারা কোনো সন্দেহজনক উত্তর দিতে পারেনি। চিতাটা যে মারা গিয়েছিল এ বিষয়ে নিশ্চিত হওয়ার আরও একটা কারণ ছিল। তারপর থেকে আর কোনো রকম উপদ্রব হয়নি। 10 বছর পর আবার সেই উপদ্রব। বাঁচা বাবু, বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। পিছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করল। এ কি বাঘ যে বাবু বন্ধুকে টোটা ভরে মারবে? আরে বাঘ তো খতম, এ তো পিরেত, বাঘের রূপ ধরে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না। অধিবাসীদের জগতে ভূতপ্রেতের অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেল, সেটাও অপদেবতার কাণ্ড। আবার গভীর রাতে শকুনি শাবকের করুণ কান্নাও প্রেতের কাজসাজি। যা হোক, ঠিক করলাম পরের দিন শিকারে বের হব। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম, চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষ রূপে ওয়াকিবহাল হবার জন্য। পরের দিন সকালে খাটিয়ে বসে চা পান করছি। মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বাবু, কাল মলিন যা বলেছে কতটা মিথ্যে নয়। মলিনকে? আর সে কি বলেছে? মলিন আমার ভাইয়ের ছেলে, সে যে বলেছে চিতা নয় অপদেবতা। ঠিকই বলেছে। কেন, তাকে স্বীকার করা যায় না? মাস 6 আগে বন বিভাগের একজন সাহেব এসেছিল। 10 দিন ধরে নাজেহাল। এই দেখলো চিতার সামনে এক গাছে আড়ালে বন্দুক ছুড়ল, ব্যাস, কোথাও কিছু নেই। একটু পরেই দেখলো চিতা পেছনের পাথরের একটা ডিবির পাশে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গিয়েছিলেন। স্বীকার করেছিল চিতা নয়, ভৌতিক কিছু একটা। হেসে বললাম, সাহেব শিকারে যাওয়ার আগে কগলার সবার টেনে নিতেন, সেই হিসেব রাখো মোড়ল। শুধু সামনে পিছনে কেন, তেমন হলে চারপাশে 4টে চিতা দেখতে পেতেন। আমার রসিকতায় মোড়ল হাসল না। মোড়লের কাছে শুনলাম নদীর ওপারে বনের মধ্যে চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদী সাঁতরে এপারে চলে আসে। দুপুরে যখন এপারের মাঠে অধিবাসীরা ছেলেরা গরু ছাগল চড়াতে আসে, তখন তাদের অন্য মনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের ওপর লাফিয়ে পড়ে। তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যেও বসেও আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসম সাহসিক। পিত্তবর্ণের এই অগ্নিশিখা আশেপাশের সকলের আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচারণের ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়ার পথ দেখছি না। খাওয়া দাবার পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি। এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানির এখনকার ডিস্ট্রিবিউটর। আমাকে দেখে বলল, এ কি, রণসাজে কোথায়? কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যেও বসেও আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসম সাহসিক। পিত্তবর্ণের এই অগ্নিশিখা আশেপাশের সকলের আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচারণের ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়ার পথ দেখছি না। খাওয়া দাবার পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি। এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানির এখনকার ডিস্ট্রিবিউটর। আমাকে দেখে বলল, এ কি, রণসাজে কোথায়? অবশ্য কিপিং নদীর ধারে হরিয়াল আর তিতিরের ঝাঁক নামে
পাখি নয় গোকুল, চিতা শিকারে। গোকুল প্রসাদের মুখের রং বদলালো। সে গলার স্বর খাদে নামিয়ে বলল, জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, ও আদিবাসীদের দল এসেছিল। সেই চিতার কথাই বলল। সর্বনাশ, ও কাজও করবে না। গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। উচ্চ হাস্য করে উঠলাম। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ্গ করে না, জীবনে বিড়ি সিগারেটও খায়নি। কাজে নেশার ঘরে কিছু বলবে এমন সম্ভাবনা নেই। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছরখানেক আগে। তখনও পর্যন্ত সে অকলঙ্ক চরিত্রের ছিল। বছরখানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তো বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলতো? গোকুল প্রসাদ খাটের ওপর চেপে বসলো। দিন 15 আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম। চাচার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেছিল। মাঝপথে সন্ধ্যা নামলো। আমি গাড়ি চালিয়ে আসছিলাম। জঙ্গলের পাশের রাস্তায় এসেছি। দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজে থাবা চাটছে। মোটরের হেডলাইট তার দুটো চোখে সবুজ মার্বেলের মতন জ্বলে উঠল। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে কোনো হাতিয়ার নেই। চিতা যদি মোটরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাহলে বিপদ। মাইল 2 গিয়ে মোটরের গতি কমালাম। বাঘ ঘোরাতেই এক দৃশ্য, ঝোপের কাছে বসে চিতাটা থাবা চাটছে। আমি হেসে অভয় দিলাম। তোর কি ধারণা এত বড় জঙ্গলে একটাই চিতা আর নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না। কিন্তু এক চিতা, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একই সাইজ, একই বসার ভঙ্গি, পরপর 4 বার একই দৃশ্য দেখলাম। আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধিপান নেশার মধ্যে পরিগণিত হয় না। খুব সম্ভব চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে। তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখেছে। একটু বসে গোকুল প্রসাদ চলে গেল। তারপর মোড়ল এলো। আমি তৈরি ছিলাম। মোড়লের সঙ্গে বের হয়ে পড়লাম। এবার কি করব? পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম, একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রেখেছি। তুই মাচায় বেঁধে গাছের ডালে বসবি। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম। কিন্তু চিতার পক্ষে গাছে ওঠা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থাও করা হয়েছে। তুই গাছে উঠে গেলে তলায় জঙ্গল থেকে কাটা গাছ এনে তলায় রেখে দেব। কাটা গাছ দেখলে বাঘ সেদিকে ঘেঁষবে না। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে অনবরত করার পথ বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞেস করলাম, যে গাছে মাচা বাঁধা হবে তার পাশে অন্য কোনো গাছ আছে? মোড়ল মাথা নাড়ল, না। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য, চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে কিনা। যখন মাচার কাছে গিয়ে পৌঁছালাম তখন দুপুরের রোদ স্তিমিত। এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যালোকের প্রবেশ নিষেধ।